ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজকের সৎকথায় শুভচিন্তনের শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, আগামী 16ই আগস্ট স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে একটি রামকৃষ্ণ ভাবানুরাগী ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের শতবর্ষ উপলক্ষে, শতবর্ষ যদিও অনেক দিন আগেই অতিক্রান্ত হয়েছে, মহারাজের স্মরণে উৎসর্গীকৃত এই ভক্ত সম্মেলনে মাত্র 300 টাকার বিনিময়ে আপনারা প্রবেশপত্র অনলাইনেই সংগ্রহ করতে পারেন। তার জন্যে ব্যক্তিগতভাবে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। টাকা পাঠানোর আগে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দ্বিতীয়, আপনারা প্রত্যেকেই শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুরের যদু মল্লিকের বাড়িতে সিংহবাহিনী মাকে দর্শন করার ঘটনাটি পড়েছেন। ঠাকুর সিংহবাহিনী দেবীকে দর্শন করে তার আয়ত নয়ন দেখে, সেই সোনাঝলমল মূর্তি দেখে দেবী সিংহবাহিনীকে দর্শন করে ভাবস্থ হয়েছিলেন এবং ঠাকুরের অনুভব ছিল যে দেবী সিংহবাহিনী একেবারে স্বয়ং জাগ্রতা। সেই সিংহবাহিনী দেবী 8ই জুন থেকে 15ই জুন কলকাতায় যদু মল্লিকের বাড়িতে আবার অবস্থান করছেন। 9 বছর পর পর মাত্র এই 7-8 দিনের জন্য এরকম দুর্লভ সুযোগ হয়। তো আপনারা যারা আগ্রহী তারা প্রতিদিন সন্ধেবেলায় যদু মল্লিকের বাড়িতে গিয়ে দর্শন করতে পারেন। এটি পাথুরিয়া ঘাটা স্ট্রিটে খিলাদ ঘোষের বাড়ির ঠিক অপোজিটে। আর যদি অসুবিধে হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি ওই যে যদু মল্লিকের বাড়ির যে পোস্টার সেটি পাঠিয়ে দিতে পারি। ওখানে 22শে জুলাই একটি সান্ধ্যকালীন অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। এটি আপনাদের জানিয়ে রাখা। নরেন্দ্রপুর বিবেকানন্দ রিসার্চ সেন্টার থেকে একটি অনলাইনে বিবেকানন্দ স্টাডিজ কোর্সের রেজিস্ট্রেশন হচ্ছে। এটিও আপনারা ঘরে বসে সপ্তাহে একদিন করে স্বামী বিবেকানন্দের জীবন এবং দর্শনের আলোকে মহারাজদের এবং অন্যান্য গৃহী বক্তাদের কথা স্মরণ মনন করতে পারেন। আগামী 13ই জুন সুজাতা স্মৃতি সদনে একটি অনুষ্ঠান হচ্ছে, ভক্ত সম্মেলন, শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী ভক্ত সম্মেলন। আর আজও আছে দমদম সুভাষনগরের কাছে আদ্যালোক একটি বিয়ে বাড়িতে শ্রদ্ধেয় ভার্গব লাহিড়ী মহাশয়ের সঙ্গীত, এবং আমি সন্ধ্যাবেলায় উপস্থিত থাকব ঈশ্বরীয় প্রসঙ্গ অনুধ্যান করার জন্য। আর সবশেষে যেটি গুরুত্বপূর্ণ, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের একটি ভক্ত সম্মেলন 26শে জুলাই অভেদানন্দ কনভেনশন সেন্টার, বেলুড় মঠের প্রাঙ্গণে। সেখানেও আপনারা পবিত্র বাবুর কাছ থেকে 300 টাকার বিনিময়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন। এই তথ্যগুলি আপনাদের কাছে ভাগ করে নিলাম, কারণ এই তথ্য ভাগের মধ্যে দিয়েই আমরা অন্তত যারা ঠাকুর মা স্বামীজির জীবন দর্শনে আদর্শে বিশ্বাসী তারা পরস্পর মিলিত হব। বারবার ঠাকুর মা স্বামীজির জীবনের কথা, গুরু মহারাজদের কথা, পার্ষদদের কথা স্মরণ মননের দ্বারা নিজেদের জারিত করব, পুষ্ট করব। আজকের সৎকথায় শুভচিন্তনে আমাদের অনুধ্যানের বিষয় পঞ্জিকা। কারণ আমরা জানি যে এই পঞ্জিকাতে শুধু তিথি নয়, বিভিন্ন ব্রত, লোকাচার, আঞ্চলিক উৎসবেরও উল্লেখ থাকে। এবং মানুষ যখন প্রথম স্থায়ী বসতিতে স্থিত হলো তখন সে ঘর তৈরি করলো না, সময়ের সাথে একটা নীরব চুক্তি করলো। প্রাচীন মানুষ সময়কে ঘড়িতে মাপেনি, সে পড়েছিল আকাশের ভাষা। সূর্যের প্রতিদিনের উদয় অস্ত, চাঁদের ক্ষয় বৃদ্ধি, নির্দিষ্ট নক্ষত্রের আবির্ভাব, এইসবই তাকে শিখিয়েছিল যে সময় সরল রেখায় নয়, বরং একটি ঘূর্ণায়মান চক্র। এই উপলব্ধি শুধু বুদ্ধির নয়, ছিল অস্তিত্বেরও। কারণ সময় বুঝতে পারলে মানুষ নিজের ভবিষ্যৎ কিছুটা হলেও অনুমান করতে পারত। তাই এই সময় চেতনা হয়ে উঠেছিল সভ্যতার ভিত্তি। মেসোপটেমিয়ায় মানুষ চাঁদের আলোয় সময় গুনতে শিখেছিল। পূর্ণিমা এবং অমাবস্যা শুধুমাত্র আকাশের ঘটনা নয়, তা হয়ে উঠেছিল ধর্মীয় আচার, উৎসব, রাজকীয় বিধির কেন্দ্র।
প্রাচীন মিশরের নীলনদের বার্ষিক বন্যা ছিল জীবন মরণের প্রশ্ন। সেই বন্যা কখন আসবে সেটা জানার জন্য তারা গড়ে তুলেছিলেন সৌরভিত্তিক বর্ষপঞ্জি। 12 মাসে 30 দিন, সঙ্গে অতিরিক্ত 5 দিন। অর্থাৎ পঞ্জিকা কেবলমাত্র গণিত ছিল না, ছিল রাষ্ট্রের কাঠামো, কৃষির ভিত্তি এবং রাজশক্তির নিয়ন্ত্রণের হাতিয়ার। পশ্চিমে রোমান সাম্রাজ্যে জুলিয়াস সিজার যে জুলীয় বর্ষপঞ্জি চালু করেছিলেন তা সময়কে প্রশাসনিক কাঠামোয় বাঁধে। পরে পোপ গ্রেগরি ত্রয়োদশের সংস্কারে জন্ম নেয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যা আজকের বিশ্বব্যাপী সময় গণনার মানদণ্ড। অর্থাৎ একটা দীর্ঘ ইতিহাসের ভেতর দিয়ে এই বাংলায় পঞ্জিকার জন্ম হয়। ভারতবর্ষের সময় চিন্তা ছিল ভিন্ন রকম। এখানে সময় শুধু ঘড়ির কাঁটা ছিল না, ছিল একটা আধ্যাত্মিক যাত্রা। সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন কেবল ঋতু বদল বোঝাতো না, সেটা মানুষের নৈতিক এবং আধ্যাত্মিক গতিপথেরও রূপক হয়ে উঠত। বেদাঙ্গ জ্যোতিষ তাই কেবলমাত্র জ্যোতির্বিদ্যা নয়, ছিল সামাজিক এবং ধর্মীয় বিধিরও ভিত্তি। সেজন্য এই যে বাংলার পঞ্জিকা কোনো স্থানীয় বিচ্ছিন্ন রীতিতে নয়, একটা বৈশ্বিক সময় চেতনার আঞ্চলিক রূপান্তর ছিল। এই পাঁজিতে শুধু তারিখ নয়, তিথি, নক্ষত্র, ব্রত, শুভদিন, নিষিদ্ধ মুহূর্ত, পুজো, লোকাচারের নির্দেশ ছিল। গ্রামের মানুষ আকাশের দিকে তাকিয়ে যেমন সময় বুঝত, তেমনি পাঁজির পাতায় চোখ রেখে তার জীবন সাজাত। বাংলার পঞ্জিকা মূলত সৌরভিত্তিক হলেও চন্দ্রতিথির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। বৈশাখ থেকে শুরু হওয়া বাংলা সন কেবলমাত্র ক্যালেন্ডার নয়, ছিল কৃষির ছন্দ, গ্রামীণ জীবনের তাল আর ঋতুর পালাবদলের দলিল। মোগল সম্রাট আকবরের সময় জ্যোতির্বিদ ফতেহউল্লাহ শিবাজি যে তারিখ ইলাহি প্রবর্তন করেন, তার লক্ষ্য ছিল কৃষকদের খাজনা নির্ধারণ সহজ করা। এবং এখান থেকেই আধুনিক বাংলা সনের কাঠামো গড়ে ওঠে। অর্থাৎ বাংলা পঞ্জিকার জন্ম কেবলমাত্র ধর্মে নয়, রাজনীতি, অর্থনীতি এবং কৃষির সংযোগস্থলে। সময়কে মানুষ প্রথমে অনুভব করেছিল, পরে তাকে গণনা করল এবং শেষে তাকে সংস্কৃতিতে রূপ দিল। পঞ্জিকা যখন হাতে লেখা ছিল তখন ছিল নির্জন পণ্ডিতের জগৎ। গ্রামে গ্রামে ব্রাহ্মণেরা কাঁধে পুঁথি ঝুলিয়ে ঘুরতেন, তিথি বলতেন, ক্ষণ দেখতেন, শুভাশুভ নির্ধারণ করতেন। সময় তখন ছিল খানিকটা ব্যক্তিগত, মৌখিক, বিশ্বাস নির্ভর। কিন্তু মুদ্রণ এসে সেইটি সমষ্টির হাতে তুলে দিল। ছাপা অক্ষর যেন বলল, এই দিন, এই ক্ষণ, এই সত্য সকলের। 1818 থেকে 19 এই 2 বছর বাংলা পঞ্জিকার ইতিহাসে একটা নিঃশব্দ বাঁক। তখন প্রকাশিত হলো রামহরির পঞ্জিকা। এটা শুধু বই ছিল না, প্রাচীন জ্যোতিষের ভাষান্তর ছিল। এবং জোড়াসাঁকোয় দুর্গাপ্রসাদ বিদ্যাভূষণ নিজের উদ্যোগে পঞ্জিকা প্রকাশ করলেন। তিনি শুধু গণনা ছাপলেন না, এক ধরনের ভক্তির আবহ তৈরি করলেন। 1835-36 সালে শ্রীরামপুরের চন্দ্রোদয় প্রেস পঞ্জিকার চেহারা বদলে দিল। এখানে তিথির পাশে ইতিহাস, পুরাণের পাশে ভূগোল, সব মিলিয়ে পঞ্জিকা যেন ছোট্ট একটা বিশ্বকোষ হয়ে উঠল। 1841-42 সালে ক্যালকাটা খ্রিশ্চান ট্রাস্ট সোসাইটি বাংলা পঞ্জিকা প্রকাশ করল। তার আগে 1840 সালে প্রথম সচিত্র পঞ্জিকা, যেখানে দেবদেবীর ছবি, রাশিচক্র, সূর্যচন্দ্রের প্রতীক ছিল। 1869 সালে দুর্গাচরণ গুপ্ত কলকাতায় শুরু করলেন গুপ্ত প্রেস পঞ্জিকা। এটা কেবল পঞ্জিকা ছিল না, ছিল নাগরিক জীবনের মানচিত্র। এতে মিউনিসিপ্যাল ট্যাক্স, ব্যবসা কর, স্ট্যাম্প আইন, অফিসের তথ্য সব। অর্থাৎ পঞ্জিকা যেন হয়ে উঠেছিল শহরের গাইডবুক, সময়ের সঙ্গে প্রশাসনের সেতু। 1880-81 সালে শ্রী বেণীমাধব ভট্টাচার্য প্রকাশ করলেন নতুন ভিক্টোরিয়া পঞ্জিকা এবং বৃহৎ ডাইরেক্টরি। এখানে ব্রিটিশ রাজ পরিবারের তথ্য ঢুকে পড়ল। আর 1889 সালে প্রতিষ্ঠিত হলো PM বাগচি কোম্পানি। একই বছরে তারা 1520 পৃষ্ঠার বিশাল ডাইরেক্টরি পঞ্জিকা ছাপালো। পঞ্জিকা তখন আর বই নয়, যেন একটা প্রতিষ্ঠান হয়ে উঠল। 1890-91 সালে শুরু হলো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, মাধবচন্দ্র চট্টোপাধ্যায়। সেখানে রেল তথ্য, ডাক মাশুল আধুনিক জীবনের হাতিয়ার হয়ে উঠল।
অর্থাৎ মুদ্রণ পঞ্জিকাকে শুধু ছাপেনি, তাকে শৃঙ্খলা দিয়েছে এবং তিথি, নক্ষত্র, ব্রত, উপবেশ, উৎসব সব নিয়ে একটা ধারাবাহিকভাবে সাজানো বৈচিত্র্য। সবচেয়ে বড় পরিবর্তন হলো মুদ্রণ পঞ্জিকাকে গণতান্ত্রিক করল। ভোরবেলায় যখন ঘরের আলো আধো অন্ধকারে মিশে থাকে, তখন অনেক সময় গৃহিণীরা তাক খুলে পঞ্জিকার পাতা উল্টান। সেটা শুধু সংখ্যা নয়, দিনের চরিত্র জানার জন্য। অর্থাৎ অমাবস্যা না পূর্ণিমা, উপবাস না উৎসব, আজ কাজ শুরু হবে নাকি অপেক্ষা, এগুলোই পঞ্জিকার পাতায় নীরবভাবে লেখা থাকে। সে জোর করে আদেশ দেয় না, সে কেবল নির্দেশ করে। অর্থাৎ এই পঞ্জিকা মানুষের কাছে যেন এক সংবেদনশীল হয়ে উঠল জন্ম, মৃত্যু, বিবাহ এই 3 মুহূর্তে। সব ক্ষেত্রেই আমরা কিন্তু এই বিবাহের লগ্ন, নামকরণ, অন্নপ্রাশনের ক্ষণ সব নির্ধারণে পঞ্জিকা হচ্ছে এক বিশ্বাসযোগ্য সঙ্গী। গ্রামে পঞ্জিকা ছিল একটা অঘোষিত বিদ্যালয়। কোন দিন পবিত্র, কোন দিন গুরুত্বপূর্ণ, কোনটি স্মরণীয়, বয়স্কদের কাছে এটি ছিল জীবনের এক পথনির্দেশ। নারীর জীবনেও এই পঞ্জিকার ভূমিকা দেখতে পাওয়া যায়। সাবিত্রী ব্রত, জামাই ষষ্ঠী, লক্ষ্মী পুজো, কার্তিক ব্রত, এগুলো তো নারী কেন্দ্রিক আচার ব্যবস্থা। সেই জন্য পঞ্জিকা সেখানে ধর্মের নয়, নারীর সামাজিক ক্ষমতারও একটা নীরব মাধ্যম ছিল। কৃষির সঙ্গেও এই পঞ্জিকার একটা যোগসূত্র আছে। বাংলার কৃষক আকাশের মেঘ, বাতাসের গন্ধ, জমির আর্দ্রতা সব বুঝতে পারেন, তবু পঞ্জিকা খুলে দেখেন বপনের দিন কবে, চৈত্রে লাঙল পড়বে কিনা, বৈশাখে বীজ নামবে কিনা, মহালয়া কবে, দুর্গাপূজার ষষ্ঠীর লগ্ন কবে, নবমীর ক্ষণ, প্রাচীন তিথি সব সমাধান করে এই পঞ্জিকা। কোন পঞ্জিকা শাস্ত্রসম্মত, কোনটি ভুল, এই নিয়ে মতভেদ তৈরি হয়েছে। নবদ্বীপ, কৃষ্ণনগর, বেনারস বিভিন্ন জ্যোতিষী ভিন্ন ভিন্ন গণনা দিয়েছেন, কিন্তু তবুও বাংলার বৌদ্ধিক প্রাণশক্তির প্রমাণ হচ্ছে এই বহুত্ব। যখন পঞ্জিকার পাতায় বিজ্ঞাপন প্রবেশ করলো, তখন দোকানের নাম, ওষুধের ঘোষণা, স্কুলের খবর, যাত্রাপথের বিবরণ সব পঞ্জিকার মাধ্যমে গড়ে উঠেছে সমষ্টিগত স্মরণ। মহালয়া, পিতৃতর্পণ, ষষ্ঠী মানে ঢাকের তালে তালে পাড়া জেগে ওঠা, কার্তিকী পূর্ণিমা মানে নৌকা বাইচ, এইসব। আজও কোনো বাড়িতে শোকের মুহূর্তে প্রশ্ন ওঠে, কোন তিথিতে তিনি গেলেন। মৃত্যু এবং সময়ের ভাষায় লেখা হয়। শোকের মধ্যেও পঞ্জিকা মানুষকে মনে করিয়ে দেয় সময়ের চক্র থামে না, জীবন চলমান। সেজন্য পঞ্জিকা সময়ের একটা মানচিত্র, আর সমাজ সেই মানচিত্রে হাঁটা একটা যেন মানুষ। তাই বাংলার এই পঞ্জিকা যেন পথ চলা একটা দীর্ঘ নদীর মতন। আজকের শহরে জীবনে সময়, ট্রেনের সূচি, অফিসের মিটিং, অনলাইন ক্লাস, ডেলিভারির অ্যাপ, ব্যাংকের লেনদেন সব কিছুই ঘড়ির কঠোর সংখ্যায় বাঁধা। তবুও এই বাংলা পাঁজি অদৃশ্য হয়ে যায়নি। সে কাগজের পৃষ্ঠা থেকে মোবাইলের স্ক্রিনে গেছে, ছাপার অক্ষর থেকে ডিজিটাল ফ্রন্টে গেছে। কিন্তু আজও দিনক্ষণ শুধু নয়, এই লোকবিশ্বাস, ঘরোয়া চিকিৎসার টোটকা, আচার, বিধি, রাশিফল সব কিছুই সেই পঞ্জিকাতে পাওয়া যায়। নববর্ষ আসে, পয়লা বৈশাখ পালিত হয়, আর মোবাইলের ক্যালেন্ডারে ভেসে ওঠে আজ পয়লা বৈশাখ। ডিজিটাল যুগে বাংলা পঞ্জিকা হয়ে উঠেছে অ্যাপ, ওয়েবসাইট, অনলাইন ডেটা। কেউ একটা ক্লিকে দেখে নিয়ে যেতে পারে আজকে কোন তিথি, কোন নক্ষত্র, কোন সূর্যোদয়, কোন সংক্রান্তি কিভাবে চলছে। অর্থাৎ একটা গভীর সাংস্কৃতিক পরিবর্তন ঘটে গেছে। আগে মানুষ তিথি দেখত, ব্রত করত, পরিবারকে ডাকত, মন্দিরে যেত। আজ অনেক ক্ষেত্রেই শুধু পঞ্জিকাকে দেখে ছুটির দিন, যাত্রার সময়, পরীক্ষার তারিখ মিলিয়ে নেওয়া। কিন্তু সংস্কৃতি পুরোপুরি মুছে যায়নি। আজও মহালয়া, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, গ্রাম শহর নির্বিশেষে এই উৎসবগুলি পঞ্জিকা অনুযায়ী হয়। ডিজিটাল পঞ্জিকার আরও একটা বড় পরিবর্তন হচ্ছে ব্যক্তিকরণ। আগে একটা পঞ্জিকা ছিল সবার জন্য, কিন্তু আজ এক একজন মানুষ নিজের ফোনে কাস্টমাইজ ক্যালেন্ডার করে নিতে পারে। বিভিন্ন অঞ্চলে আজও ভিন্ন ভিন্ন পঞ্জিকা ব্যবহৃত হয়।
আধুনিক প্রযুক্তি পঞ্জিকাকে অনেক সহজলভ্য করেছে। পঞ্জিকার স্ক্যান কপি পাওয়া যায়, ডিজিটাল আর্কাইভ, অনলাইন ডেটাবেস, সব কিছু দেখতে পাওয়া যায়। কিন্তু তবুও পঞ্জিকা হারিয়ে যায়নি। কাগজের পঞ্জিকাও আজও কলেজ স্ট্রিটে বা বিভিন্ন দোকানে তার স্পর্শ, গন্ধ এবং পাতার শব্দে অনুভূত হয়। বুঝিয়ে দেয় যে পঞ্জিকার ভিত্তি কেবল গণনা নয়, সংস্কৃতি। যতদিন মানুষ উৎসব করবে, ব্রত করবে, পুজো করবে, ততদিন অনুভব করবে এই পঞ্জিকার প্রয়োজন। কারণ পঞ্জিকা শুধু সময় নয়, আকাশ, ফসল, নদীর সঙ্গে যুক্ত। পয়লা বৈশাখের সকালে হয়তো সবাই আলাদা করে ভাবে, কিন্তু পঞ্জিকা আমাদের শুধু বলে না আজ কোন তারিখ, সে মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি, কোন সংস্কৃতির উত্তরাধিকার বহন করছি এবং কিভাবে সময়ের সাথে সম্পর্ক গড়ে তুলছি। তাই পঞ্জিকা আকাশের স্মৃতি ফিরিয়ে দেয়। সূর্যের গতি, চাঁদের ক্ষয়বৃদ্ধি, ঋতুর পরিবর্তন, সব সময়ের ভেতর দিয়ে সংস্কৃতির ধারাবাহিকতাকে বহন করে নিয়ে চলে এই পঞ্জিকা। সেজন্য স্মৃতি অর্থে মাধ্যম বদলেও পঞ্জিকা রূপান্তর হলেও আমাদের ভেতরে একটা অন্তর্তর সুন্দর দেখায়। অর্থাৎ আজকের এই শুভ চিন্তনে আমরা যেন এইটি বারবার মনে রাখি যে এই বাঙালি হিসাবে আমরা যেন সংস্কৃতিকে হারিয়ে না ফেলি। এই সামাজিক স্মৃতি রক্ষা কিন্তু একটি বড় জিনিস। আমরা জানি নববর্ষ কবিতায় কবিগুরু লিখেছিলেন, নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত, বন্ধু হও শত্রু হও। অর্থাৎ পুরাতন বছরের সাথে পুরাতন অপরাধ চলে যায়, নতুন সব কিছু আসে। কিন্তু আমাদেরও যেন ওইটি মনে রাখতে হয় যে আমাদের দিনগুলো সৌভাগ্য, সমৃদ্ধি সব কিছুতে যেমন ফুটে ওঠে, তেমনি আমাদের এই সামাজিকতা, আমাদের এই পঞ্জিকাও আমাদের জীবনে একটা দীপ্তি সংস্কৃতিকে বয়ে নিয়ে আসে। সেই সংস্কৃতিকে যেন আমরা হারিয়ে না ফেলি, আমরা যেন হেরে না যাই। আধুনিক প্রযুক্তির কাছে আমাদের মনন যেন সর্বত্র থাকে, সেইটুকু জানিয়ে আপনাদেরকে আবার সেই ঘোষণাগুলির কথা স্মরণ করিয়ে দিই। আপনারা এগিয়ে আসুন, আমাদের সঙ্গে থাকুন। আর তার সাথে সাথে আপনারা জানেন আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র, সেটি মেয়েদের জন্য কাজ করছে এমন একটি প্রতিষ্ঠান। তার খুব অল্প কয়েকদিনের বয়স, তার পাশে এসে যদি প্রতি মাসে আপনারা একটু হাত মেলান, সহযোগিতা করেন, তাহলে আর কিছু নয়, নিজের জন্য নয়, ওই পিছিয়ে পড়া মেয়েগুলি একটু আনন্দের মুখ দেখবে, তাদের একটু হাসি ফুটবে, তাদের জীবনটা একটু হলেও বদলানোর চেষ্টায় তারা ব্রতী হয়েছে। সেই সাধ্যে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।